হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন রুটিন অনুযায়ী ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে। আজ থেকে তোমাদের 7 নম্বর অধ্যায় আলোচনা স্টার্ট করব। এই 7 নম্বর অধ্যায়ের সাজেশান দিয়ে দেব এবং এই 7 নম্বর অধ্যায় থেকে টেক্সট বইটাও আজকে তোমাদের কিছুটা পড়াবো। 7 নম্বর অধ্যায়ের নাম তোমরা জানো, ভারতের শাসন বিভাগ। এর আগে আমরা যে অধ্যায়টা পড়েছিলাম সরকারের বিভিন্ন বিভাগ, 6 নম্বর অধ্যায়, তার মধ্যে 3টে বিভাগ ছিল। সেই 3টে বিভাগের একটা হচ্ছে শাসন বিভাগ। এই শাসন বিভাগ সম্পর্কে আমরা এবার ডিটেলে পড়ব। তার আগে তোমাদের একটু সিলেবাসটা একটু মনে করিয়ে দিই, কারণ অনেক দিন হয়ে গেল। তোমাদের সিলেবাসটা আরেকবার মনে করিয়ে দিতে চাইছি যে অধ্যায়গুলো তোমাদের পরীক্ষা হবে না, এই 3টে অধ্যায় তোমাদের পরীক্ষা হচ্ছে না। এবারে আমাদের এখন পড়া হচ্ছে, দেখো, 7 নম্বর অধ্যায়। ঠিক আছে, 7 নম্বর অধ্যায় থেকে ছোট প্রশ্ন, এমসিকিউ থাকবে, এসএকিউ থাকবে, আর একটা বড় প্রশ্ন থাকবে। ঠিক আছে, চলো আজকে বড় প্রশ্ন সাজেশানটা তোমরা দেখে নাও। 7 নম্বর অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো। এই প্রশ্নটা আজকের ক্লাসে আমি আলোচনা করব। তারপরে আর যে প্রশ্নগুলো তোমাদের এই অধ্যায় থেকে তৈরি করতে হবে, যে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা। আর যে প্রশ্ন আছে, দেখো, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা, রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা। তাহলে কি বুঝলে, যে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল, এই 4টে প্রশ্ন তোমাদের কিন্তু এই 7 নম্বর অধ্যায় থেকে তৈরি করতে হচ্ছে। যাই হোক, আজকে ক্লাসের প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা একটু বুঝে নাও। তোমরা ভালো করে মনোযোগ সহকারে শুনবে এবং তোমরা যারা অনলাইন কোচিং ক্লাস নিচ্ছ আমার কাছে, তোমাদের কোনো ডাউট থাকলে বা কোনো পয়েন্ট বুঝতে না পারলে অতি অবশ্যই তোমরা জানাবে। আর পিডিএফগুলো সবসময় হাতে লিখে নেওয়ার চেষ্টা করবে, কেউ প্রিন্ট আউট করবে না, কারণ একবার লিখলে তো অনেক 2-3বার পড়ার কাজ হয়, সেই কারণে। যাই হোক, দেখো, প্রথমে তোমাদের ভূমিকা পয়েন্ট করতে হবে। ব্রিটেনের মতো ভারতেও প্রধানমন্ত্রী ব্যাপক ক্ষমতা ভোগ করেন। সংবিধানের 74-এর 1 নম্বর ধারায় বলা হয়েছে, রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দানের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিপরিষদ থাকবে। সংবিধানের 75-এর 1 নম্বর ধারায় বলা হয়েছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করবে। তারপর দেখো, প্রথা অনুযায়ী লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করা হয়। প্রধানমন্ত্রীর কার্যকাল 5 বছর। প্রধানমন্ত্রী পদপ্রার্থীর যোগ্যতা সম্পর্কে সংবিধানে কিছু বলা নেই, তবে তাকে পার্লামেন্টের সদস্য হতে হবে। এবারে দেখো, মেন পয়েন্ট করবে তোমরা, ক্ষমতা ও কার্যাবলী। প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীকে নিম্নলিখিত ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে, যথা 1 নম্বর পয়েন্ট হচ্ছে লোকসভার নেতা হিসাবে প্রধানমন্ত্রী। দেখো, লোকসভার নেতা হলেন প্রধানমন্ত্রী, তাকে লোকসভায় নেতৃত্ব দিতে হয়। লোকসভার অধিবেশন কখন বসবে, কত দিন চলবে, কি কি বিষয়ে আলোচনা হবে, তা তিনি ঠিক করেন। গুরুত্বপূর্ণ বিল পাস করানোর দায়িত্ব তার। বলছে, লোকসভায় কোনো মন্ত্রী বিতর্কের সময় অসুবিধায় পড়লে প্রধানমন্ত্রী তাকে সাহায্য করতে এগিয়ে যান। প্রয়োজনে তিনি রাষ্ট্রপতিকে লোকসভা ভেঙে দেওয়ার পরামর্শ দিতে পারেন। তারপরে দেখো, পরের পয়েন্ট হচ্ছে মন্ত্রিসভা গঠনে প্রধানমন্ত্রী। এখানে কি বলা হচ্ছে, মন্ত্রিসভা গঠনে প্রধানমন্ত্রী ব্যাপক ক্ষমতা ভোগ করেন। তার পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রীদের নিয়োগ করেন। অবশ্য নিয়োগের আগে প্রধানমন্ত্রীকে নানা দিক ভাবতে হয়। নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা, বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা এবং অনুন্নত সম্প্রদায়ের প্রতিনিধিরা যাতে মন্ত্রিসভায় স্থান পায় সেদিকে লক্ষ্য দিতে হবে। তারপরে কি বলা হচ্ছে, দেখো, ক্যাবিনেটের নেতা হিসাবে প্রধানমন্ত্রী ক্যাবিনেটের সভায় সভাপতিত্ব করেন। সাধারণত বলা হয়, ক্যাবিনেটের মন্ত্রীরা প্রধানমন্ত্রীর সহকর্মী, সকলের সমান মর্যাদার অধিকারী, কিন্তু বাস্তবে তিনি এক নায়কের মতো, কারণ তিনি যে কোনো মন্ত্রীকে নিয়োগ ও অপসারিত করতে পারেন, কোনো মন্ত্রীর দপ্তর নিয়ে নিতে পারেন, এমনকি তিনি কোনো বিষয় একা সিদ্ধান্ত নিয়ে পরে ক্যাবিনেটকে জানাতে পারেন। তারপরে দেখো, দলের নেতা হিসাবে প্রধানমন্ত্রী দলের ভিত্তিতে নির্বাচিত হন, তাই দলের ঐক্য, সংহতি ও ভাবমূর্তি যাতে বজায় থাকে সেদিকে লক্ষ্য দিতে হয়। প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে দল নির্বাচনী বৈতরণী
পার হবার চেষ্টা করে। যেমন ইন্দিরা গান্ধীকে কেন্দ্র করে কংগ্রেস দল, নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে বিজেপি দল নির্বাচনে জয়লাভ করেছে। তারপরের পয়েন্ট দেখো, পরামর্শদাতা হিসাবে। নোটটা যদি এইভাবে লিখতে পারো তোমাদের অবশ্যই 8-এ 8 পাবে, কোনো সন্দেহ নেই তাতে। ঠিক আছে, রাষ্ট্রপতির পরামর্শদাতা হিসাবে পয়েন্টটা দেখো। বলছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে মন্ত্রিসভায় যোগাযোগ রক্ষা করেন, তিনি মন্ত্রিসভার সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানান। এছাড়া প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হিসেবে কাজ করেন। প্রকৃতপক্ষে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে যাবতীয় কাজ করেন। তারপরে দেখো, আন্তর্জাতিক ক্ষেত্রে প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক ক্ষেত্রে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদেশমন্ত্রী থাকার সত্ত্বেও তিনি পররাষ্ট্রনীতি নির্ধারণ করেন। বিশ্ব রাজনীতিতে ভারতের সুনাম রক্ষার মূল দায়িত্ব তার। এবারে আমরা আলোচনা করব পদমর্যাদা। এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি, যে তোমরা একটু বুঝে রাখবে, যে যদি বলে রাষ্ট্রপতির শুধু ক্ষমতা কার্যাবলী আলোচনা করো, পদমর্যাদা না বললো, ঠিক আছে, বললোই না পদমর্যাদা, তখন এই পদমর্যাদার পার্টটা লিখবে তোমরা, এখানটা শুধু কি করবে, এখানে মূল্যায়ন বলে লিখবে। ঠিক আছে, তখন পয়েন্টটাকে চেঞ্জ করে দেবে, তখন মূল্যায়ন বলে পয়েন্ট করে দেবে পদমর্যাদার পয়েন্টটা। ঠিক আছে, আর নইলে ক্ষমতা পদমর্যাদা বললে এইভাবে লিখে রাখবে। দেখো, প্রধানমন্ত্রীর পদমর্যাদা নিয়ে বিতর্ক আছে। কেউ কেউ মনে করেন তিনি একনায়ক, কারণ তিনি মন্ত্রীদের মনোনীত করেন, তাদের মধ্যে কাজ ভাগ করে দেন, যে কোনো মন্ত্রীকে অপসারিত করতে পারেন, বিদেশ নীতির রূপরেখা তিনিই তৈরি করেন। তাই কেউ কেউ ভারতের শাসন ব্যবস্থাকে প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা বলে বর্ণনা করেছেন। তারপর কি হচ্ছে দেখো, তার সত্ত্বেও প্রধানমন্ত্রীকে একনায়ক বলা যায় না, কারণ তিনি জনমত উপেক্ষা করতে পারেন না। তবে প্রধানমন্ত্রী কতখানি ক্ষমতা ও পদমর্যাদার অধিকারী হবেন তা নির্ভর করে প্রধানত দুটি বিষয়ের ওপর। এক হচ্ছে ব্যক্তিত্ব ও ক্ষমতা। নেহরুর ব্যক্তিত্ব ও ক্ষমতা তাকে বিশেষ মর্যাদার আসনে বসিয়েছে। 2 নম্বর পয়েন্ট, প্রধানমন্ত্রীর দলের যদি আইনসভায় ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা থাকে তাহলে তার মর্যাদা ও ক্ষমতা বৃদ্ধি পাবে। যেমন বর্তমানে নরেন্দ্র মোদীর দলের আইনসভায় ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা থাকায় তার ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তারপরে টেক্সটটা আলোচনা করছি। দেখো, তোমাদের আগের যে অধ্যায়টা পড়িয়েছি আমি, আগের চ্যাপ্টার, সেখানে সরকারের বিভিন্ন বিভাগ চ্যাপ্টারটার নাম ছিল। সেখানে আমরা সরকারের 3টে বিভাগের মধ্যে একটা বিভাগ পড়েছিলাম শাসন বিভাগ। এই অধ্যায়ে আমরা শাসন বিভাগটা সম্পর্কে ডিটেলস আলোচনায় আসব। প্রত্যেকটা ভাষা ভালো করে মনোযোগ সহকারে শুনবে এবং খুব ভালো করে দেখবে। দেখো, ভারতের রাষ্ট্রীয় কাঠামো হচ্ছে যুক্তরাষ্ট্রীয়। তাহলে কাঠামোগত দিক থেকে ভারত যুক্তরাষ্ট্র, মাথায় রাখো কোশ্চেনগুলো, যে প্রশ্ন আসে কাঠামোগত দিক থেকে ভারত কি যুক্তরাষ্ট্রীয়, কিন্তু সরকারের কাঠামোটি কি সংসদীয়। কাঠামোগত দিক থেকে যুক্তরাষ্ট্র, কিন্তু সরকারি কাঠামোটি কি সংসদীয়। এখানে কি বলা হচ্ছে দেখো, সংসদীয় শাসন ব্যবস্থার রীতি অনুযায়ী ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগের একজন নাম সর্বস্ব শাসকের পদ রয়েছে। ভারতের রাষ্ট্রপতি হলেন নাম সর্বস্ব শাসক, ঠিক আছে, কিন্তু প্রকৃত ক্ষমতার অধিকারী হলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা। তাহলে এখানে তোমরা বুঝতে পারলে যে নাম সর্বস্ব শাসক হচ্ছে রাষ্ট্রপতি, প্রকৃত শাসক হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা। এবারে দেখো, আমরা রাষ্ট্রপতির সম্পর্কে পড়ব, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রেসিডেন্টের সম্পর্কে পড়ব। প্রথমে হচ্ছে রাষ্ট্রপতি পদপ্রার্থীর যোগ্যতা। এখানে তোমাদের প্রশ্ন আসে এমসিকিউ এসএকিউ আকারে, যে রাষ্ট্রপতির দুটি পদমর্যাদা বা দুটি যোগ্যতা লেখো। রাষ্ট্রপতি পদপ্রার্থীর দুটি যোগ্যতা লেখো, তখন তোমাদের দুটো যোগ্যতা লিখতে হবে। এখানে আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দাগ দিয়ে দিয়েছি। তাকে ভারতের নাগরিক হতে হবে, কমপক্ষে 35 বছর বয়স্ক হতে হবে, আর তিনি পার্লামেন্ট বা কোনো রাজ্য আইনসভার সদস্য হতে পারবেন না, অর্থাৎ মন্ত্রী হতে পারবেন না, ঠিক আছে। আর তারপরে শেষেরটা খুব ইম্পর্টেন্ট, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাকে 15,000 টাকা মানে জমানত হিসাবে জমা দিতে হবে, এবং 50 জন নির্বাচক দ্বারা প্রস্তাবিত এবং 50 জন নির্বাচক দ্বারা সমর্থিত হতে হবে। নির্বাচক মানে মন্ত্রীদের দ্বারা, 50 জনের দ্বারা প্রস্তাবিত হতে হবে এবং 50 জনের দ্বারা সমর্থিত হতে হবে। এবারে আছে রাষ্ট্রপতি নির্বাচন, ইলেকশন অব দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি সম্পর্কে আমরা এবারে জানব।
দেখো একটু ভালো করে মনোযোগ দেবে, প্রথম থেকেই বলছি। সংবিধানের 54 থেকে 55 নম্বর ধারায় রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিষয়াদি আলোচিত হয়েছে। তাহলে সংবিধানের কত 54 থেকে 55 নম্বর ধারায় রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিষয়াদি আলোচিত হয়েছে। এটা তোমাদের যদি পরীক্ষায় আসে যে কত নম্বর ধারায় রাষ্ট্রপতির নির্বাচন আছে, 54 থেকে 55 নম্বর ধারায়। পার্লামেন্টের উভয় কক্ষে নির্বাচিত সদস্যগণ, পার্লামেন্টের উভয় কক্ষে নির্বাচিত সদস্যগণ, পার্লামেন্টের তোমরা নাম জানো, যে পার্লামেন্টের উভয় কক্ষের নাম জানো, যে পার্লামেন্টের উভয় কক্ষের নাম কি, একটা কক্ষ লোকসভা আর একটা কক্ষ রাজ্যসভা। এই উভয় কক্ষের নির্বাচিত সদস্য এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যগণকে নিয়ে গঠিত নির্বাচক সংস্থা কর্তৃক রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হয়। তাহলে বোঝার চেষ্টা করো, পার্লামেন্টের সদস্য এবং রাজ্যের যে বিধানসভা হয় তার সদস্যদের দ্বারা 5 বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়। ঠিক আছে, দুটি বিষয়ের প্রতি দৃষ্টি দেওয়া হবে নির্বাচনের ক্ষেত্রে। এক হচ্ছে বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্বের হার যেন একই থাকে, দুই হচ্ছে অঙ্গরাজ্যগুলির মোট ভোট সংখ্যা পার্লামেন্টের উভয় কক্ষের মোট ভোট সংখ্যার যেন সমান হয়। ঠিক আছে, এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। এবারে বিধায়কদের ভোট সংখ্যা নির্ণয়। বিধায়ক মানে কি জানো, আমাদের যেমন পশ্চিমবঙ্গ আছে, তো পশ্চিমবঙ্গের একটা আইনসভা আছে। পশ্চিমবঙ্গ ভালো করে শোনো, একটা হচ্ছে ভারতের আইনসভা আছে, আর একটা পশ্চিমবঙ্গের আইনসভা আছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গে যে আইনসভাটা না, সেটার নাম কি জানো, সেটার নাম হচ্ছে বিধানসভা। আর তার যে সদস্য তাদের কি বলে, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ এমএলএ বলে। সেই এমএলএরা যেখানে থাকে সেটাকে বলে বিধানসভা। ঠিক আছে, এই বিধানসভার সদস্যদের ভোট সংখ্যা কীভাবে নির্ণয় করা হয় সেটা দেখো। এখানে দেখো বলছে, কোনো রাজ্যের বিধানসভার প্রত্যেক নির্বাচিত সদস্যের ভোট সংখ্যা নির্ণয় করার জন্য প্রথমে সংশ্লিষ্ট রাজ্যের মোট জনসংখ্যাকে ওই রাজ্যের বিধানসভার নির্বাচিত মোট সদস্য সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। ধরো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মোট হচ্ছে 100, আমি এমনি কথাই বলছি, ধরে নিচ্ছ তোমরা 100 জন সদস্য আছে। ঠিক আছে, 100 জন সদস্য আছে বিধানসভায়, এবং তোমার লোক সংখ্যা আছে ধরো 1000 জন। তাহলে এইটাকে দিয়ে 100কে ভাগ করতে হবে। ভাগ করলে কি পাবো আমরা, 10 পাবো। মাথায় রাখো, এই 10 পাবো, তো 10 পেলাম। এবারে কি করবে, এই ভাগফলকে আবার 1000 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে যেটা পাবে সেটাই হবে। এই 10 পাবো, আমরা এমনি ধরে নিয়েছি এটা। ঠিক আছে, এই 10 পেলাম, 10কে আবার 1000 দিয়ে ভাগ করব, ভাগ করলে যেটা পাবো, আমি এমনি বোঝাচ্ছি। ঠিক আছে, সেটাই হবে তার একজনের ভোট সংখ্যা। ঠিক আছে, তারপরে এবারে কি বলা হচ্ছে দেখো, দ্বিতীয়বার মানে ভাগের পর ভাগশেষ যদি 500-র বেশি হয়, ভাগশেষ এই নিচে যেটা পড়ে থাকে না সেটাকে ভাগশেষ বলে। এইভাবে ভাগ করলে নিচে যেটা এটা পড়ে থাকে তাকে ভাগশেষ বলে। এই জিনিসটা যদি 500-র থেকে বেশি হয় না, তাহলে এর সাথে কী করতে হবে, 1 যোগ করতে হবে, অর্থাৎ ভাগ ফলের সাথে 1 যোগ করতে হবে। এটা একটু তোমরা মাথায় রাখবে। এখানে একটা সামান্য উদাহরণ দেওয়া আছে। ঠিক আছে, তারপরে পার্লামেন্টের সদস্যদের ভোট সংখ্যা কিভাবে নির্ণয় করা হয়। পার্লামেন্ট মানে জানো তোমরা, পার্লামেন্টের সদস্যদের কি বলা হয়, এমপি বলা হয়। ওখানে সদস্যদের বলেছিলাম কি, এমএলএ বলা হয়। আর পার্লামেন্টের সদস্যদের কি, এমপিদের ভোট সংখ্যা কিভাবে নির্ণয় করা হয় সেটা একটু তোমরা বুঝে নাও। দেখো, সকল রাজ্যের ভোট সংখ্যা বলছে, সকল রাজ্যের ভোট সংখ্যা যোগ করে যে সংখ্যা হবে সেটা হবে পার্লামেন্টের নির্বাচিত সদস্যগণের মোট ভোট সংখ্যা। এই ভোট সংখ্যাকে পার্লামেন্টের নির্বাচিত সদস্য সংখ্যা দিয়ে ভাগ করলে পার্লামেন্টের প্রত্যেক সদস্যের ভোট সংখ্যা পাওয়া যাবে। তবে ভাগশেষ যদি ভাজক মানে তোমরা জানো, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। এই ভাজকের থেকে যদি কি হয়ে যায় দেখো, যে এখানে দেখো ভাজকের অর্ধেক বা অর্ধেকের অধিক হয়ে যায়, তাহলে ভাগফলের সঙ্গে, এখানটা ভাগফল থাকে, ভাগফলের সঙ্গে 1 যোগ করতে হবে। এখানে একটা উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে। এখানে যেই পদ্ধতিতে এই নির্বাচনটা হয় না, সেটাকে একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্ব বলা হয়। এবারে এখানে যে দাগগুলো দিয়েছি একটু তোমরা পড়বে। দেখো, রাষ্ট্রপতি নির্বাচনের সময় কারা কারা ভোট দিতে পারছে, তাহলে এমপিরা ভোট দিতে পারছে, আর কারা ভোট দিতে পারছে, এমএলএরা ভোট দিতে পারছে। এখানে কেন্দ্রীয় আইনসভার সদস্য অর্থাৎ পার্লামেন্টের সদস্যদের এমপি বলা হয়, আর বিধানসভার সদস্যদের বিধায়কদের এমএলএ বলা হয়। এরা
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারছে? ধরো 4জন পদপ্রার্থী রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়িয়েছে, 1 2 3 4 করে পদপ্রার্থী রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়িয়েছে। এই এমপি যার হচ্ছে একে প্রথম পছন্দ করেছে, একে দ্বিতীয় পছন্দ, একে 3 নম্বরে ভোট দিয়েছে, একে 4 নম্বরে ভোট দিয়েছে। অর্থাৎ এরা কি করতে পারবে? আমরা যেমন ভোট দিতে গেলে সব দলকে ভোট দিতে পারি না, আর যে কোনো একটা দলকে ভোট দিতে পারি, কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে যে এনারা যখন ভোট দিতে যাবে না, সবাইকে ভোট দিতে পারবে। এবারে তাদের পছন্দের মধ্যে ডিফারেন্স আছে, কাউকে প্রথম পছন্দে রাখছে, কাউকে দ্বিতীয় পছন্দে রাখছে, কাউকে তৃতীয় পছন্দে রাখছে, আর কাউকে চতুর্থ পছন্দে রাখছে। এবারে যার পছন্দ সংখ্যা প্রথমে বেশি হবে না, যে দলের মানে যার পছন্দ সংখ্যা বেশি পাবে, যে প্রথম পছন্দের সংখ্যার প্রার্থী বেশি, তাহলে তিনিই কি রাষ্ট্রপতি নির্বাচন হবে। ধরো প্রথম পছন্দে ভোট সংখ্যা রাষ্ট্রপতি নির্বাচন হতে পারলো না, যে কোটা এলো না, ঠিক আছে, কোটা মানে কি জানো, যে হাফের থেকে একটা বেশি ভোট পেতে হবে, সেটাকে কোটা বলে। কোটা যদি না হয় তাহলে কী হবে জানো, এই শেষের যে প্রার্থীটা থাকবে শেষ পছন্দের, সেটা কী হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, সেটা বাতিল হয়ে যাবে, এবং তার ভোটগুলো এদের মধ্যে ভাগ করে দেওয়া হবে, এই 3 জনের মধ্যে ভাগ করে দেওয়া হবে, ভাগ করে দিয়ে আবার গোনা হবে, ঠিক আছে। এই পার্টটা একটু পড়বে, ভালো করে তোমরা বুঝতে পারবে। এবার রাষ্ট্রপতি নির্বাচনের অপসারণের যে পদ্ধতি না, সেটাকে কি বলে জানো, অপসারণের পদ্ধতিটাকে ইমপিচমেন্ট বলে। কি বললাম, অপসারণের পদ্ধতিকে কি বলে, ইমপিচমেন্ট বলে, ঠিক আছে। এখানে অপসারণের পদ্ধতিকে ইমপিচমেন্ট বলে, এটা সংবিধানের 56 1 নম্বর ধারায় আছে, আর 56 1 নম্বর ধারায় আছে, আর 61 1 নম্বর ধারায় আছে। ইমপিচমেন্ট পদ্ধতিটা কি একটু পড়িয়ে দিচ্ছি, দেখো। সংবিধান ভঙ্গের অভিযোগে পার্লামেন্টের যে কোনো কক্ষে আনা যায়, অভিযোগ প্রস্তাব আকারে উত্থাপনের 14 দিন আগে নোটিশ দিতে হয়, আর ওই নোটিশ সংশ্লিষ্ট কক্ষের মোট সদস্যের কমপক্ষে 1/4 কীর্তক সমর্থিত হবে, আর উত্থাপনকারী কক্ষ অন্তত 2/3 সদস্যের দ্বারা সমর্থিত হলে প্রস্তাবটি অপর কক্ষে পাঠানো হবে, আর অপর কক্ষেও যদি অনুসন্ধান করে সেখানেও যদি 2/3 মানে সদস্য সমর্থন করে দেয়, তাহলে রাষ্ট্রপতি কী হয়ে যাবে, অপসারিত হয়ে যাবে। কিন্তু এখনও পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি একবারও অপসারণ হয়নি, ঠিক আছে। আর আরেকটা কথা এখানে মাথায় রাখবে, যে রাষ্ট্রপতির মানে রাষ্ট্রপতি যদি অপসারিত হয়ে যায় বা কোনো কারণে কাজ করতে অক্ষম হয়, সেই সময় উপরাষ্ট্রপতি তার কাজ চালাবে, ঠিক আছে। তবে রাষ্ট্রপতি অপসারিত হয়ে গেলে তার 6 মাসের মধ্যে কিন্তু ভোট করে দিতে হবে, ঠিক আছে। আর রাষ্ট্রপতি অপসারিত হয়ে গেলে উপরাষ্ট্রপতি তার পদ তাকে সামলাবে, অর্থাৎ তার কাজকর্ম করবে। কিন্তু উপরাষ্ট্রপতিও যদি কোনো কারণে না থাকে, তখন কে করবে, সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি সে করবে। আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও যদি না থাকে, তখন কি হবে, সুপ্রিম কোর্টের যে মানে সবথেকে বয়স্ক অর্থাৎ প্রবীণতম বিচারপতি, সে সে রাষ্ট্রপতির কাজটা সামলাবে। আর রাষ্ট্রপতির শপথ কে গ্রহণ করায়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করাবে। আর বেতন ভাতা কত, মানে সে 1.5 লক্ষ টাকা মানে বেতন পায়, আর তার সঙ্গে আরও মানে সুযোগ সুবিধা আর কি পাবে, ঠিক আছে। আর বিশেষ সুযোগ সুবিধাও তো রয়েছে, যে সে যখন পদে থাকবে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যাবে না, এবং যদি দেওয়ানি মামলা দায়ের করতে হয় তাহলে 2 মাস আগে নোটিশ দিতে হবে। এই ছিল আজকে ক্লাস। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে, আর তোমরা ভালো করে পড়াশোনা করো। অবশ্যই তোমরা টার্গেটটা সবসময় 100-র কাছাকাছি রাখবে, ঠিক আছে। এরকমভাবে পড়াশোনা করে যাও, টার্গেটটা 100-র কাছাকাছি রাখো, দেখো তারপর কি হয়।